হ্যালো টিচার্স, আবার উপস্থিত হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। অটু একাডেমিয়ার বদমাস ইউটিউব চ্যানেলে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে ইন্টারভিউ প্রসেস, তার সিরিজে ভিডিও চলছে। আমরা এর আগে তৃতীয় শ্রেণীর পাতাবাহার, তৃতীয় শ্রেণীর গণিত, চতুর্থ শ্রেণীর পাতাবাহার, তৃতীয় শ্রেণীর বাটারফ্লাই এবং ইন্টারভিউয়ের খুঁটিনাটি বিষয় নিয়ে অনেকগুলি ভিডিও করেছি, যেগুলি আমাদের ইউটিউব চ্যানেল বদমাস রয়েছে, সেখানে আপনারা দেখতে পাবেন। আজকে এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি বা বিশ্লেষণ করতে চলেছি, সেটি হলো পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইটি। পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইটি বাংলার বই। এই বইটিতে যে বিষয় বা থিম এর উপরে সম্পূর্ণ বইটা চিত্রায়িত হয়েছে বা সমস্ত পাঠগুলিকে ঠিকভাবে সাজিয়ে রাখা হয়েছে, সেই থিম হলো রূপময় প্রকৃতি ও কল্পনা। এই রূপময় প্রকৃতি ও কল্পনা অর্থাৎ একটা শিশুর মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রকৃতির বিভিন্ন রূপ জানতে বুঝতে শেখা এবং সে কল্পনার জগতে কল্পনার মাধ্যমে প্রকৃতিকে কিভাবে দেখবে, পরিবেশকে কিভাবে দেখবে, তার সুন্দর মেলবন্ধন রয়েছে এই বইটির বিভিন্ন পাঠগুলির মাধ্যমে। এখন পাতাবাহার বইটির বিশেষত্ব কি, সেগুলো একটু আলোচনা করা যাক। যেটা খুব প্রয়োজন কোনো বিষয় নিয়ে পর্যালোচনা করার জন্য, কোনো বিষয়কে উপস্থাপন করার জন্য আমাদের প্রয়োজন সেই বিষয়টির বিশেষত্ব বা গুরুত্ব কি রয়েছে সেটিকে বোঝা। পাঠ্যপুস্তকটা ভিত্তি হয়েছে এনসিএফ 2005 এবং আরটি 2009, এই দুটি জাতীয় স্তরের মূলনীতির ওপরে। এনসিএফ 2005-এ বলা হয়েছে স্কুলের বাইরের জীবনের সাথে জ্ঞানের সংযোগ, 2 মুখস্থ বিদ্যা থেকে মুক্তি, 3 পাঠ্যপুস্তকের বাইরে পাঠ্যক্রম, আর পরীক্ষা ব্যবস্থার নমনীয়তা এবং গণতান্ত্রিক মূল্যবোধ। এই বিষয়গুলি এনসিএফ 2005-তে রয়েছে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেম, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে এই বিষয়গুলি রয়েছে। আর সম্পূর্ণ বিষয়টাকে গুরুত্ব দিয়েই পাতাবাহার এই বইটি সেই রকমভাবেই পরিকল্পিত হয়েছে। বিশেষজ্ঞ কমিটি বইটিকে সেভাবেই তৈরি করেছেন। আর আরটি 2005, আরটি 2005-এর নির্দেশিকা ভয়হীন ভীতিহীন শিক্ষা, তার গুরুত্ব এখানে পেয়েছে। গতানুগতিক মুখস্থবিদ্যার বদলে শিশুর নিজস্ব চিন্তা, সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে এই পাঠ্য বইটিকে তৈরি করা হয়েছে, যেখানে রসহীন আতঙ্কময় তথ্য গেলানো শিক্ষা নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করে শিক্ষাদান। আর রয়েছে ভাবমূল, যা শুরুতেই বললাম, রসময় প্রকৃতি এবং কল্পনা, এর উপরে পুরো থিমটি রয়েছে বইয়ের। বিষয়বস্তু হচ্ছে বইটিতে প্রকৃতির সৌন্দর্য, ঋতু বৈচিত্র্য এবং মানব মনের কল্পনার বিস্তার ঘটানো হয়েছে। এতে করে শিশুদের রূপকথা, বন্ধুত্ব, আদিবাসী জীবন, দেশাত্মবোধক গান, মনীষীদের জীবনী এবং প্রান্তিক মানুষের লড়াইয়ের কথা রয়েছে। বিভিন্ন পাঠের মাধ্যমে এই বিষয়গুলি ফুটে উঠেছে। সেগুলো আমরা যখনই প্রতিটি পাঠ পর্যালোচনা করব, বিশ্লেষণ করে আলোচনা করব, সেখানে আমরা এগুলি দেখতে পাব। উদ্দেশ্য যে থিম, এই থিমটাকে কেবল বিষয়ের পুনরাবৃত্তি না করে শিশুর মনকে প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে নিয়ে গিয়ে কল্পনা করতে শেখান। অর্থাৎ শিশু তার কল্পনার মাধ্যমে প্রকৃতিকে জানতে, বুঝতে, চিনতে শিখবে। এটা হচ্ছে উদ্দেশ্যের প্রধান। এছাড়া রয়েছে ঋতুচক্রের সাথে বিন্যাস। পাঠ্যসূচিটি এমনভাবে সাজানো হয়েছে যাতে ঋতু পরিবর্তনের সাথে সাথে পাঠের মিল থাকে। যেমন জানুয়ারিতে, অর্থাৎ স্কুল শুরুর একদম প্রথমেই, অর্থাৎ জানুয়ারি মাসের শুরুতেই যে পাঠটি পড়ানো হবে তা হলো গল্পগুরু। আর জানুয়ারি মাস মানে শীতকাল, শীতকালে গল্পগুলো পড়ানো হচ্ছে। প্রথম 2-3টি লাইনের মধ্যেই একটা শব্দ রয়েছে, থুত্তুরো, অর্থাৎ শীতে কাঁপছে। এছাড়া রয়েছে বুনো হাঁস, পরিযায়ী পাখিদের গল্প। পরিযায়ী পাখিরা আমাদের দেশে কখন আসে না, আমাদের এখানে যখন শীতকাল চলে, জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি, এরকম সময়ের মধ্যেই পরিযায়ী পাখিরা আসে। অর্থাৎ শিশুরা
রিলেট করতে শিখবে মূর্ত বিষয়ের সাথে, তারপর তো সে কল্পনার জগতে যাবে। ডেমনস্ট্রেট করা বা পড়ানোর সময় যে বিষয়টাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হয় তা হলো মূর্ত থেকে বিমূর্ত, অর্থাৎ সহজ কোনো বিষয় থেকে কঠিন বিষয়ের অবতারণ। শিশুর হাতের কাছে, চোখের সামনে, পরিবেশের মধ্যে যে বিষয়গুলো সহজেই সে দেখতে পায় সেই বিষয়গুলিকে উদাহরণ হিসেবে প্রথমে রাখতে হয়। তারপর সেই বিষয়ের সমতুল্য কোনো বিষয় সেই বিষয়ের সাথে কল্পনা করে মিলিয়ে মিশিয়ে সে বুঝতে পারবে, এই ধরনের বিমূর্ত উদাহরণ রাখতে হয়। পাঠ্যপুস্তক প্রথম হাতে পেয়েছে, একটা নতুন বইয়ের গন্ধ খুব ভালো লাগে অনেকেরই। তো শিশুদের কাছে সেই বইটা আকর্ষণীয় করে তোলার জন্য শীতকালের সঙ্গে রিলেশন রেখে, রিলেট করে একটি কবিতা দেওয়া হচ্ছে, যা হলো গল্পগুলো। তার পরের পাঠ রয়েছে বুনো হাঁস, অর্থাৎ বছরের বিভিন্ন সময়ের সঙ্গে, ঋতুচক্রের সঙ্গে সমন্বয় রেখে পাঠগুলিকে বিন্যাস করা হয়েছে। এইভাবেই আমরা দেখতে পাবো বসন্তকালে পড়ানো হচ্ছে ওরে গৃহবাসী, খোলদার খোল। বসন্তকাল মানে দোল, রবীন্দ্রনাথ ঠাকুর, শান্তিনিকেতন, এই সমস্ত বিষয়গুলো একসঙ্গে থাকছে। গ্রীষ্মকালে ঝড়, ঝড়ের জন্য আপনাকে উদাহরণ দিতে হবে না। আপনি যদি ঝড় এই কবিতাটা বা এই পাঠটাকে যদি আপনি পড়ান শীতকালে, আপনি ভাবুন সেই সময় আপনাকে কতখানি কষ্ট করতে হবে শিশুদেরকে ঝড়ের প্রকৃতি বোঝানোর জন্য। কিন্তু গ্রীষ্মকালে পড়াচ্ছেন, হয়তো কোনো এক সকালে আপনি স্কুলে পড়াচ্ছেন, তার আগের দিন রাতেই হয়েছে ঝড়, তার আগের দিন রাতেই চলেছে ঝড়ের তাণ্ডব, কালবৈশাখী। সহজ হবে বিষয়টা আপনার কাছে রিলেট করতে। সেই জন্যই গ্রীষ্মকালে ঝড় এইরকম ধরনের পাঠগুলিকে রাখা হয়েছে। বর্ষাকালে রাখা হয়েছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। এছাড়া পেডাগজিক্যাল পরামর্শ কি দেওয়া হয়েছে আমাদের? কিভাবে পড়াবেন আপনি? না, শ্রেণীকক্ষের সংস্কৃতি পরিবর্তন, একতরফা বক্তৃতামূলক লেকচার মেথড সম্পূর্ণরূপে বর্জন করে শিশুদের মধ্যে দলগত একক কাজের মাধ্যমকে অবলম্বন করে শিশুকে সক্রিয় করতে হবে, শিশুকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভিটি বেসড লার্নিং কথাটা গুরুত্ব এখানে। শুধু যে অ্যাক্টিভিটি বেসড লার্নিং রয়েছে, ফিয়ারলেস ক্লাসরুম রয়েছে, ইমাজিনেশন রয়েছে, এইগুলো কথার, এই কথাগুলো এমনি নেই। এই কথাগুলোর গুরুত্ব আপনাকে বুঝতে হবে, কোথায় অ্যাপ্লাই হচ্ছে সেটা বুঝতে হবে। নলেজকে যখনই আপনি অ্যাপ্লাই করবেন তবেই হবেন আপনি দক্ষ। শ্রদ্ধেয় শ্যামল রয় স্যার ওনার আগের ভিডিওতে এই কথাটি আমাদের বলেছেন। কথাটার গুরুত্ব অনেকটাই। আচ্ছা, পাঠদান পদ্ধতি কেমন হবে? না, পাঠদান পদ্ধতি হবে ২ ধরন প্রক্রিয়ার মাধ্যমে। একটা হলো প্রথমে পাঠ বা পড়া, তারপর ব্যাখ্যা অথবা বিশ্লেষণ, তারপর হবে আত্মীকরণ। আরেকটা রসাস্বাদন। শিক্ষক হিসাবে আপনার কাজ হবে শিশুকে পাঠের সাথে হাতে কলমে কাজের সঙ্গে যুক্ত করা এবং তার সিদ্ধান্ত গ্রহণে শিশুকে সাহায্য করা। শিশু যদি নিজে থেকেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং তার সিদ্ধান্তটা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। তার পদ্ধতিটা, সে কোন পদ্ধতিতে গিয়ে সিদ্ধান্তটা গ্রহণ করলো সেই বিষয়ে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। হলিস্টিক রিপোর্ট কার্ড HPRC আমাদেরকে কিন্তু সেই বিষয়গুলোই দেখার জন্য বলেছে। একটি শিশুর মূল্যায়ন পদ্ধতি কিভাবে হওয়া উচিত। একটা শিশু, একজন শিশু নিজেকেই মূল্যায়ন করবে, একজন শিশু তার সহপাঠীকে মূল্যায়ন করবে, আর মূল্যায়ন করবেন আপনি, অর্থাৎ হবু শিক্ষক যারা ভবিষ্যতে যারা বিদ্যালয়ে আসতে চলেছেন তারা। তো পুরো বিষয়টাকে আপনার পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। আপনি হচ্ছেন ফেসিলিটেটর, আপনি শিশুকে সাহায্য করবেন শিখতে। শিশু নিজেই শিখবে, শিশু নিজেই শেখে, সেই পথ, সেই পরিবেশ তৈরি করে দিতে হবে আপনাকে। ছবির ব্যবহার, অর্থাৎ অলঙ্করণ বা ছবিগুলো কেবল সাজানোর জন্য দেওয়া নেই বইতে। ছবিগুলো যে দেওয়া রয়েছে, বিশেষ গুরুত্ব রয়েছে সেই ছবিগুলো। বিষয়কে বুঝতে সাহায্য করবে এবং পড়ানোর সময় ছবির সাহায্য নিলে শিশুদের পাঠে দ্রুত আকৃষ্ট হওয়ার, এবং ছবিগুলি যেহেতু ডিজিটাল ছবি নয়, অর্থাৎ ক্যামেরায় ক্লিক করে ছবি ওখানে দেওয়া তা নয়, আঁকা ছবি, এই আঁকা ছবিগুলো শিশুকে আঁকতে উদ্বুদ্ধ করবে। ছবি আঁকতে চাইলে একটা শিশুর বিভিন্ন দিকের বিকাশ ঘটে। প্রথমত তার সৃজনশীলতা, সৃজনশীল দক্ষতার বিকাশ ঘটছে। সেই সাথে
ফাইন মোটর স্কিল যেটা, সেই বিষয়ে বিকাশ করছে। একটা শিশুর কল্পনা শক্তির বিকাশ করছে। সুতরাং একটি পাঠ্যপুস্তক শুধুই যে পাঠের জন্য এবং সেটি পাঠ করে সেখান থেকে কিছু প্রশ্নের মুখস্থ এবং উত্তর লেখা, তা কিন্তু নয়। এই পাঠ্যপুস্তকগুলি শিশুদের সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করছে। সর্বাঙ্গীন বিকাশের দিকটা লক্ষ্য রেখেই তৈরি করা হয়েছে পাঠ্যপুস্তক। আপনাকে সেই বিষয়টা বুঝতে হবে। আপনি যখন সেই বিষয়টা বুঝে যাবেন, আপনি যখন সেই বিষয়টা উপস্থাপন করতে চাইবেন, তখন কিন্তু আপনার উপস্থাপনাটা এতটাই সহজ এবং এতটাই মনোমুগ্ধকর হবে, যা শিশুদের কাছে শিক্ষা আর কোনো রকমভাবেই বার্ডেন হবে না। আমরা আশা করব আপনাদের মতো তরতাজা যুবক-যুবতীরা বিদ্যালয়ে আসবেন, নতুন, নতুন চিন্তাভাবনা নিয়ে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের পরিষেবাকে আরো শক্ত মজবুত করবেন। আমাদের ভবিষ্যতের সুনাগরিকদের সুন্দরভাবে গড়ে তুলবেন। এই আশা রেখেই আমাদের এই ভিডিওগুলি বানানো, যাতে আপনারা ভুল পথে পরিচালিত হয়ে শুধুমাত্র অনুকরণ না করে, অনুধাবন করে শিক্ষাটাকে দেওয়ার চেষ্টা করেন। শিশুদেরকে শিখতে সাহায্য করতে পারেন। আর আপনাদের ভালো লেগে থাকলে আমাদের পরিশ্রম সার্থক হবে। চলে আসছি পাঠে। আরো কয়েকটি বৈশিষ্ট্য, যা হলো মুক্ত চিন্তার চর্চা এবং সৃজনশীলতা। এমনভাবে করা হয়েছে হাতে কলমের কাজ বা শিশুদের পড়াশোনার পাঠের বিশ্লেষণগুলো, যাতে তাদের স্বাধীন চিন্তাধারায় প্রকাশ পায়। তারা ভাবতে শেখে এবং সেই সাথে দেওয়াল পত্রিকা, শিশুদের আঁকা ছবি, দিনলিপি, চিঠি শ্রেণীকক্ষেই দেওয়ালের মধ্যে দেওয়াল পত্রিকার মাধ্যমে থাকছে। পাঠ্য বইয়ের বাইরেও যে লাইব্রেরি বা অন্য বই পড়ার অভ্যাস করে তুলতে হবে, তা বোঝানো হয়েছে বই পড়ার কায়দা কানুন বলে একটি পাঠে। শিশুদেরকে পড়তে সাহায্য করবে, অর্থাৎ অন্য ধরনের পড়াশোনা, অন্য ধরনের বই, তাদের পাঠ্য বইয়ের বাইরের যে বইগুলো রয়েছে সেগুলো পড়তে, সেটার জন্য তাদেরকে ইন্সপায়ার। সৃজনশীল কাজ, হাতের লেখার অভ্যাসের পাশাপাশি খাতায় সেই বিষয় নিয়ে ছবি আঁকতে হবে। আগেই বললাম ছবি আঁকার উপকারিতাগুলো কি রয়েছে। পাঠ্যসূচিতে থাকা গানগুলো কবিতা হিসেবে না পড়িয়ে গান হিসেবে শ্রেণীকক্ষে পড়ানো যায়। এতে গানের প্রতি তাদের অনুরাগ জন্মাবে, গান শেখার প্রতি অনুরাগ জন্মাবে, গান শোনার প্রতি অনুরাগ জন্মাবে, গান সম্বন্ধে শিখতে জানবে, শিখবে, সুর, ছন্দ, লয়, এই বিষয়গুলো তারা জানবে। সবই তাদের কাছে নতুন বিষয় হবে। এরপর আসছি সময়সূচি এবং পাঠ পরিকল্পনা। একটু আলোচনা করেছিলাম আগের একটি স্লাইডে। এখানে একটু বিস্তারিত। জানুয়ারিতে অর্থাৎ শীতকালে গল্প বুড়ো বুনো হাঁস, এই জাতীয় দুটি গল্প রাখা হয়েছে, পাঠ রাখা হয়েছে, যাতে তারা ঋতুর সাথে, শীতের সাথে রিলেশন তৈরি করতে পারে এই পাঠগুলির। এতে করে তাদের পাঠ আরো সহজ সরল হয়ে ওঠে। এছাড়া ফেব্রুয়ারি দারোগা বাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী। মার্চে রয়েছে পাখির কাছে ফুলের কাছে, ওরে গৃহবাসী, বিমলার অভিযান। আর বিমলার অভিযান এমন একটা কবিতা, যা ছাত্রছাত্রীদের মধ্যে জেন্ডার ইকুয়ালিটির যে বিষয়, সেটা গঠন করতে সাহায্য করবে। অর্থাৎ আমাদের সমাজে কোথাও এখনো এই ধরনের চিন্তাভাবনা রয়ে গেছে যে পুরুষতান্ত্রিক বিষয়টা, সেই বিষয়গুলো ওদের কাছে সহজভাবে ফুটিয়ে তোলার জন্য, সেই বিষয়গুলোকে সহজভাবে নেওয়ার জন্য, জেন্ডার ইকুয়ালিটির প্রতিস্থাপন করার জন্য এই পাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ। এখন এই পুরুষতান্ত্রিক বিষয়, নারীতান্ত্রিক সমাজ, মাতৃতান্ত্রিক সমাজ, এই যে কঠিন কঠিন শব্দগুলো ওদের কাছে কি বোধগম্য হবে? কিন্তু দেখুন বিমলার অভিমান এই কবিতার মাধ্যম দিয়ে কি সুন্দরভাবে বোঝানো হয়েছে। আসবো এই পাঠটা বিশ্লেষণের সময় আমরা আসছি। এরপর আসছি সূচিপত্র। এখানে মোট ২৭টি পাঠ রয়েছে, যেগুলি পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইতে পড়ানো হয়, যার মধ্যে রয়েছে গল্প, কবিতা, বিভিন্ন কাহিনী, এই সমস্ত বিষয়গুলো সবটাই কিন্তু রয়েছে রূপময় প্রকৃতি এবং তা কল্পনা, অর্থাৎ নেচার অ্যান্ড ইমাজিনেশনের উপর ভিত্তি করে। একটার পর একটা পাঠে এবার আমরা আসি। প্রথম পাঠ গল্প বুড়ো, সুনির্মল বসু। বিষয়বস্তু শীতের ভোরে এক গল্প বুড়ো কাঁধের ঝুলি নিয়ে ছোট। এবার আমরা আসছি পাঠগুলিতে। প্রথম পাঠ গল্প বুড়ো।
সুনির্মল বসুর লেখা কবিতা। এক সিটের ভরে গল্প বুড়ো কাঁধে ঝুলি নিয়ে ছোটদের ডাকছে। তার ঝুলিতে দত্তি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ ঘোড়া সমস্ত কিছুই কল্পনার চরিত্র, সমস্তটাই কল্পনার চরিত্র এবং কড়ির পাহাড়ের মতো রূপকথার আজগুবি সব গল্প ভরা রয়েছে। সে ছোটদের ঘুম থেকে উঠে এই কাল্পনিক জগতে আসার আহ্বান জানাচ্ছে। একটু বুঝে দেখুন, যে পাঠ্য বইটা অর্থাৎ পাতাবাহার পঞ্চম শ্রেণী একদম শুরুতে দেওয়া হচ্ছে, বছরের শুরুতে, শীতকাল, এই রকম কি ভাবা যায় না? মানে শিক্ষক যারা হবেন, হবু শিক্ষক তাদেরকে বলছি, আপনারা যদি এরকম ভাবে ভাবেন যে পুরো বইটাই রয়েছে বিভিন্ন ধরনের গল্পে ভরা, আজগুবি গল্প, কল্পনার গল্প, রূপময় প্রকৃতির গল্প ভরা রয়েছে এই পাতাবাহার বইটিতে। আর আপনি নিজে হচ্ছেন সেই গল্পগুলো। শিশুদেরকে সকালে অর্থাৎ বছরের শুরুতে ঘুম থেকে তুলছেন, তুলে তাদেরকে আপনার সেই গল্পের ঝাঁপি তাদের সামনে উন্মুক্ত করছেন। আপনি যদি সেই গল্প বুড়ো হন, তাহলে কিন্তু শিশুদের কাছে আপনার পড়ানো বিষয়গুলিও গল্পের মতোই সুন্দর, সহজ, সরল হবে। তাই এখানে এবার পাঠে ফিরছি। গল্প বুড়ো শিশুদের ডাকছে, ঘুম থেকে তুলছে, কাল্পনিক জগতে আসতে আহ্বান জানাচ্ছে। এখান থেকে পড়ানো হচ্ছে কেন ওই পাঠটা? শিশুদের কল্পনা শক্তি বৃদ্ধি এবং বাংলার চিরায়ত রূপকথার সঙ্গে তাদের পরিচয় ঘটাতে। রূপকথা দত্তি, দানব, যক্ষীরাজ, পক্ষীরাজ, রাজপুত্তর, কড়ির পাহাড়, এই যে সমস্ত বিষয়গুলো, সোনার কাঠি, রূপোর কাঠি, এই যে সমস্ত রূপকথার গল্প, ঠাকুমার ঝুলির গল্প, রূপকথাই তো, অর্থাৎ কল্পনার জগৎ। সেই কল্পনার জগতে আপনি হচ্ছেন গল্পগুরু। আপনার কাছে রয়েছে পুরো পাতাবাহার অর্থাৎ পুরো গল্পের ঝুলি। যেই ঝুলির থেকে আপনি একটি একটি করে গল্প ওদের জন্য তুলে নিয়ে আসবেন এবং শিশুরা সেইগুলো মনোমুগ্ধ হয়ে শুনবে, বুঝবে এবং নিজেরা নিজেদের মতো করে সেগুলোকে শিখবে। আপনি সাহায্য করবেন তাদের সেই শিক্ষা। পেডাগজিক্যাল গুরুত্ব কি রয়েছে? কল্পনার বিকাশ, শব্দভাণ্ডার তৈরি, থুড়থুড়ে, সত্বরে, আজগুবি, এই সমস্ত শব্দের সঙ্গে তাদের পরিচয় ঘটানো হচ্ছে এবং উত্তরাধিকার অর্থাৎ বাংলার লোকসাহিত্য এবং রূপকথার প্রতি আগ্রহ তৈরি করা। উত্তরাধিকার, রূপকথা, লোকসাহিত্য, এগুলো তো লোককথা, একের পর এক বড়দের কাছ থেকে ছোটরা শুনছে, শিখছে, সেই উত্তরাধিকার। আপনি যখন ছোট ছিলেন তখন আপনাকেও কেউ দক্ষিরাজ, মানে দত্তি, দানব, পক্ষীরাজ এদের গল্প শুনিয়েছে। সেগুলোই আপনি ছোটদের শোনাবেন। আজকের ছোটরা ভবিষ্যতে নাগরিক হবে, তারাও তাদের ছোটদেরকে এই বিষয়গুলো শোনাবে। এইভাবে উত্তরাধিকার সূত্রে সব চলে আসবে বিষয়। পরের পাঠে আসি। বুনো হাঁস, পরিযায়ী পাখিদের একটি গল্প, সেই সঙ্গে পাখির সেবা করা, একটা একটা পা ভেঙে যাওয়া পাখির কিভাবে সেবা করলো একজন জওয়ান, সেই বিষয়টা। শীতের সময় লাদাখের একটি জোয়ান ঘাঁটিতে দুটো বুনো হাঁসকে দেখা গেল, যাদের মধ্যে একটি আহত। সেই জওয়ানরা আহত বুনো হাঁসটিকে সুস্থ করে তোলে এবং শীতের শেষে হাঁস দুটি কিভাবে আবার উড়ে যায় এবং তার যে হৃদয়স্পর্শী বর্ণনা, লাদাখের প্রকৃতির যে রূপমাধুর্য, তার বর্ণনা এই পাঠের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এখান থেকে শিশুরা কি শিখবে? এখান থেকে শিশুরা শিখবে পশু পাখির প্রতি তাদের ভালোবাসা, সহমর্মিতার শিক্ষা, এগুলো পাবে। এগুলো শেখানোর জন্য পড়ানো হচ্ছে তাদেরকে। মূল্যবোধের শিক্ষা, ভূগোলের ধারণা এবং সহাবস্থান অর্থাৎ মূল্যবোধের শিক্ষা, জীবের প্রতি দয়া, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই ধরনের উক্তিগুলির গুরুত্ব এখানে বোঝানো। এমপ্যাথি, সহমর্মিতা তৈরি হবে তাদের মধ্যে। এই এমপ্যাথি থেকেই তাদের সমস্ত বিষয়ের প্রতি অর্থাৎ যারা দুর্বল তাদেরকে সাহায্য করার যে ইচ্ছা, এখান থেকে তৈরি হবে। ভূগোলের ধারণা, পরিযায়ী পাখি কোথায় থাকে, কোথায় এসেছে, লাদাখের শীত কেমন, হিমালয়ের পরিবেশ কেমন, এই সমস্ত বিষয়গুলি সম্বন্ধে প্রাথমিক ধারণা আপনি তাদেরকে দিচ্ছেন। তাদেরকে নতুন একটা জগতের সঙ্গে আপনি পরিচয় করাচ্ছেন। দারোগা বাবু এবং হাবু, খুব মজার একটি কবিতা। হাবু থানায় গিয়ে দারোগা বাবুর কাছে নালিশ করছে যে তার 4 ভাই এক ঘরে থাকে এবং সেখানে তার দাদারা বেড়াল, কুকুর, ছাগল সব পোষে। গন্ধে হাবুর প্রাণ যাচ্ছে। কিন্তু দারোগা বাবু জানালো, জানালা খুলে রাখলে তো সমস্যা মিটে যায়, গন্ধটা থাকবে না।
তখন হাবু বলছে, যদি জানালা খুলে রাখি তাহলে আমার ১৫০টি পায়রা উড়ে যাবে। বুঝুন মজাটা কোথায়? শিশুরা মজার মাধ্যমে এই বিষয়গুলো শিখবে। শিশুরা গণিতের হিসেব করতে শিখবে এখানে। মোট কতগুলি প্রাণী আছে এখানে। তারা গুনতে শিখেছে, তারা জানে, এক ঝলকে তারা খাতা পেন না ব্যবহার করে যোগ করার চেষ্টা করবে। আপনি আরো বিষয়টা তাদের কাছে উপস্থাপন করতে পারেন। ১৫০ টা পায়রা রয়েছে। একটা পায়রার যদি ২ টো পা হয়ে থাকে তাহলে ১৫০ টা পায়রার কতগুলি পা হবে? চলুন সাধারণ গণিতে যখন গুণের প্রক্রিয়া শেখাচ্ছেন বা গুণ শেখাবেন সেখানে এটা সমন্বয় করতে পারেন, বা এখানে আপনি গণিতের এই বিষয়টাকে তুলে আনতে পারেন। খুব সহজে তারা শিখতে পারবে। এছাড়া কেন পড়ানো হচ্ছে? না হাস্যরস এবং কবিতার ছন্দের সঙ্গে পরিচয় ঘটানো। আর আপনি কি বুঝবেন? আপনি কি ভেবে পড়াচ্ছেন? যে আপনাকে শিশুদের মধ্যে রসবোধ তৈরি করার জন্য এটা পড়াতে হবে। তাদের সঙ্গে কৌতুক এবং যুক্তির সাথে পরিচয় ঘটানোর জন্য এটা আপনাকে পড়াতে হবে। পেডাগজিক্যাল গুরুত্ব আপনি জানবেন। আপনি বুঝবেন এই পাঠটা দেওয়ার ফলে শিশুদের কোন দিকের বিকাশ হবে। পেডাগজিক্যাল গুরুত্ব আপনার জন্য। পুরো ক্লাসটাই আপনার জন্য। এটা কিন্তু শিশুদের জন্য নয়। আপনাকে বুঝতে হবে যে আপনি কিভাবে তাদের পড়াবেন, আপনি কিভাবে তাদের শেখাবেন। অর্থাৎ আপনি ডেমোটা কিভাবে দেবেন, একটা লেসন প্ল্যান কিভাবে তৈরি করবেন। যেকোনো টপিকের উপরে আপনাকে ডেমো দিতে বলা হলে এই ভিডিওটা আপনার কাছে কাজে আসবে। ভালো লাগলে কমেন্ট করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন এই ধরনের ভিডিও দেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি। এতোয়া মুন্ডার কাহিনী, মহাশ্বেতা দেবীর লেখা গল্প এতোয়া মুন্ডার কাহিনী। আদিবাসী গ্রাম হাতিঘর, যার পূর্ব নাম ছিল সালগেরিয়া, এবং ১০ বছরের আদিবাসী ছেলে এতোয়ার জীবন সংগ্রাম, মুন্ডা বিদ্রোহ, বিরসা মুন্ডা, সিধু কানুর লড়াইয়ের ইতিহাস এবং প্রকৃতির সঙ্গে আদিবাসী মানুষের নিবিড় সম্পর্কের কথা এখানে বলা হয়েছে। পড়াবেন কেন? না আদিবাসী জীবনযাত্রা সম্বন্ধে জানবেন। ইতিহাস এবং সংগ্রামের সঙ্গে পড়ুয়াদের পরিচয় করাবেন। এছাড়া পেডাগজিক্যাল গুরুত্ব, ইতিহাস চেতনা, সামাজিক অন্তর্ভুক্তি অর্থাৎ সোশ্যাল ইনক্লুশন, পরিবেশ, সুবর্ণরেখা নদী, জঙ্গল, আদিবাসীদের প্রকৃতি প্রেমের দৃষ্টান্ত, তাদের জীবনযাত্রা, এই সমস্ত বিষয়গুলো আপনি শিশুদের শেখাবেন। এই উদ্দেশ্য নিয়ে এই পাঠটি আপনি পড়াবেন। তো আপনার উদ্দেশ্য যদি আপনার কাছে স্থির হয়, আপনার উদ্দেশ্যটা যদি পরিষ্কার হয়, তাহলে আপনার পড়ানোটাও বা আপনার কাজ করাটাও সফল হবে। আমাদের উদ্দেশ্য, O2 একাডেমিয়ার উদ্দেশ্য আপনাদেরকে এই বিষয়গুলি সঠিকভাবে বুঝতে সাহায্য করা। আপনারা বুঝতে পারলে আমাদের উদ্দেশ্য সফল। তাই জন্য আমরা এই পরিকল্পনা নিয়ে এই ধরনের ভিডিওগুলি নিয়ে আসছি। আমরা কিছু ভিডিও এরকম রেখেওছি আমাদের চ্যানেলেই, যেখানে আপনারা পাবেন দেখতে সামান্য কিছু ডেমনস্ট্রেশন। কিভাবে এই পাঠগুলির উপর ভিত্তি করে ডেমনস্ট্রেট করতে হয় সেটাও রাখা হচ্ছে। ভিডিওগুলো দেখবেন, আমাদের চ্যানেলেই আছে। পরের পাঠে আসি, পাখির কাছে ফুলের কাছে, আল মাহমুদের কবিতা। কবি প্রকৃতির টানে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। ঝিমধরা শহরে তিনি মিনার, গির্জা, পাহাড়ের সঙ্গে কথা বলেন। শেষমেশ রক্তজবার ঝোপের কাছে জোনাকি, ফুল ও পাখিদের আসরে নিজের মনের কথা বা পদ্য শোনান। কেন পড়ানো হবে? যান্ত্রিক জীবনের বাইরে প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক, এটা বোঝাতে। পেডাগজিক্যাল গুরুত্ব কি? না প্রকৃতি প্রেম এবং নান্দনিকতা। প্রকৃতির রাতের যে সৌন্দর্য, তার কাব্যিক অনুভূতির বিকাশ। আর থাকছে জড় ও জীব প্রকৃতির সঙ্গে কথোপকথনের মাধ্যমে একাত্মবোধ তৈরি করার প্রয়াস। এগুলো থাকলো পেডাগজিক্যাল গুরুত্ব। পরের কবিতা বা গান, ওরে গৃহবাসী। ওরে গৃহবাসী, পরের পাঠ বিমলার অভিমান, নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা কবিতা। যে কবিতাতে বিমলা বাড়ির ছোট মেয়ে, তাকে দিয়ে বাড়ির সব কাজ করানো হচ্ছে, ফুল তোলা, খোকাকে সামলানো, সমস্ত কিছু। কিন্তু খাবার সময়
ক্ষীর খাওয়ার সময় বিশেষ করে কবিতায় রয়েছে তাকে কম দেওয়া হচ্ছে এবং দাদাকে বেশি দেওয়া হচ্ছে, কারণ দাদা বড়, তাই জন্য দাদাকে বেশি দেওয়া হচ্ছে। আর ভাই অবনীকেও দেওয়া হচ্ছে বেশি, তার কারণ ভাই ছোট। যুক্তিগুলো তাকে দেওয়া হচ্ছে, দাদা বড় তাই দাদা বেশি খা, ভাই ছোট তাই ভাই একটু বেশি খা। এই যে বৈষম্য, এই বৈষম্যের ব্যাপারগুলো শিশুদের কাছে থাকবে না। এই বৈষম্যগুলো থেকে তাদেরকে বেরিয়ে যেতে সাহায্য করবে। তাই এই কবিতাটা শিশুদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা। সেখানে শিশুরা বুঝবে যে ছেলে বা মেয়ে সকলেরই সমান অধিকার সবকিছু। এই বৈষম্যটা থেকে তাদেরকে মুক্ত হতে সাহায্য করবে এই পাঠ। পরিবারের লিঙ্গ বৈষম্যের বিষয়টি শিশুদের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য এই পাঠ। গুরুত্ব, লিঙ্গ সমতা, ভেদাভেদ দূর করা উচিত, ভেদাভেদ করা উচিত নয়, এই বিষয়গুলো থাকছে। আর থাকছে আবেগ প্রকাশ, অভিমান বা ক্ষোভ প্রকাশের ভাষা এখানে ফুটে উঠছে। তো বিমলার অভিমান নবকৃষ্ণ ভট্টাচার্যের কবিতা শিশুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ। ছেলেবেলা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা কেমন ছিল সেই সংক্রান্ত অনেক লেখা, অনেক পাঠ আমাদের কাছে জানা, আমরা পড়েছি। কিন্তু এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার সেই ছুটির দেশ কেমন ছিল, তার চিলেকোঠা, তার বাড়ির ছাদ তার কাছে ছিল ছুটির দেশ। তার বন্দিদশার একমাত্র মুক্তির জায়গা ছিল তার বাড়ির ছাদ। দুপুরের নির্জনতা এবং সেই দুপুরের ছাদ থেকে ফেরিওয়ালার ডাক, বাবার স্নানের ঘর, সব মিলিয়ে তার কল্পনার জগতের বর্ণনা এখানে করা হয়েছে। পড়ানো হবে কেন? বিশ্বকবির শৈশবের সঙ্গে বর্তমান প্রজন্মের শিশুদের পরিচয় ঘটানো হয়, তাদের পর্যবেক্ষণ শক্তি বাড়ানোর জন্য পড়ানো হয়। পেডাগজিক্যাল গুরুত্ব কি? পর্যবেক্ষণ শক্তি, চারপাশের পরিবেশকে খুঁটিয়ে দেখতে, শিখতে, বুঝতে সাহায্য করবে এই পাঠ। আর আত্মজীবনী, নিজের ছোটবেলা বা স্মৃতি নিয়ে লেখার অনুপ্রেরণা পাবে শিশুরা। সারাদিনে সে কি করে বাড়িতে, সে এগুলো লেখার অনুপ্রেরণা পাবে। যখনই এগুলো সে লিখতে যাবে তার কল্পনা শক্তির বৃদ্ধি হচ্ছে, কল্পনার মাধ্যমে, বা তার স্মৃতিশক্তির বৃদ্ধি হচ্ছে। সকালে কি করেছে সেটা যখন রাত্রিতে বসে লিখছে, সেই যে স্মৃতিচারণ বৃদ্ধি পাচ্ছে, স্মৃতিচারণ, স্মৃতিশক্তি, এই বিষয়গুলো থাকছে এখানে। আর পুরনো কলকাতার ছবি তুলে ধরা, পুরনো দিনের কলকাতা, আজকের দিনের কলকাতা কেমন ছিল তার একটা বৈচিত্র্যময় চিত্র এখানে তুলে ধরা হয়েছে। মাঠ মানে ছুট, কার্তিক ঘোষের কবিতা। মাঠ মানে কেবল মজা বা ছুটি নয়, মাঠ মানে এগিয়ে যাওয়ার সাহস, শক্ত পায়ের ভাষা এবং জীবনকে উপভোগ করা। ছুট মানে আসলে বেঁচে থাকা। এই বিষয়টা আমরা যদি শিশুদেরকে বোঝাই যে জীবন দৌড়ে আমরা সবাই ছুটছি, এতটা সহজ কি তাদেরকে বোঝানো? আমরাই সবাই বুঝতে পারি না এই বিষয়গুলো। কিন্তু ওই কচিকাঁচাদের মধ্যে জীবনের দৌড়, অর্থাৎ আমাদের জীবনযাত্রা, তার মধ্যে কত রকম ঘাত প্রতিঘাত থাকে, সেই সব তত্ত্ব কথা বোঝানোর থেকে তার একটা ধারণা দেওয়া যেতে পারে এই কবিতার মাধ্যমে। সেটা কিন্তু ঘটেছে। উদ্দেশ্য কি? শারীরিক কসরত, খেলাধুলা, মুক্ত জীবনের গুরুত্ব এটা বুঝবে শিশুরা। আর পেডাগজিক্যাল গুরুত্ব, শারীরিক শিক্ষা, খেলাধুলার আনন্দ, শরীরচর্চার গুরুত্ব, এগুলো তারা বুঝবে। তার সঙ্গে মানসিক মুক্তি, আমরা এই বিষয়গুলোর উপর ভিত্তি করে শিশুদেরকে এই পাঠ যদি পড়াতে যাই, আবারও বলছি, শিশুদেরকে এই পাঠ পড়াতে যাই, তার অর্থ হচ্ছে আমরা যদি ডেমনস্ট্রেট করতে যাই তাহলে আমাদের কাছে বিষয়টা কতখানি প্রাঞ্জল হবে। আমি নিজে এনজয় করব, তবেই তো আমার পড়ানোর অন্যরা এনজয় করবেন। আপনি যদি পড়ানোর সময় নিজে বিষয়টাকে এনজয় না করতে পারেন, আপনার পড়ানোটা অন্যরা এনজয় করবে কিনা? ঠিক সেই সব কারণের জন্যই আমাদের এই প্রয়াস। পাহাড়িয়া বর্ষার সুরে বিষয়বস্তু, পশ্চিমবঙ্গের উত্তর দিকের পাহাড়িয়া জনজাতি রাভা লেপচা যারা বর্ষাকে উদযাপন করে। রাভা গান বা লেপচাদের গল্পে
ব্যাঙের মাধ্যমে বৃষ্টি আনার চেষ্টার কথা বর্ণিত হয়েছে। প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় যোগসূত্র এখানে ফুটে উঠেছে। পড়ানো হচ্ছে কেন? না পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক বৈচিত্র্য, কালচারাল ডাইভার্সিটি এবং লোক সংস্কৃতি সম্পর্কে জানানোর জন্য। পেডাগজিক্যাল গুরুত্ব, সমন্বয় অর্থাৎ প্রকৃতি সংস্কৃতির সাথে সমন্বয়, পরিবেশ বিজ্ঞান সম্বন্ধে বোঝানো, খরা, বৃষ্টি, বাস্তুতন্ত্রের ব্যাঙের গুরুত্ব, এই সমস্ত গভীর বিষয়গুলোকে বোঝানোর জন্য এই পাঠ গুরুত্বপূর্ণ একটি পাঠ। লিমেরিক একটি তর্জমা করা গল্প, কবিতা তর্জমা করেছেন সত্যজিৎ রায়। লিমেরিকের লেখক হলেন এডওয়ার্ড লিয়ার। লেখক পরিচিতির মধ্যে লেখক সম্বন্ধে দেওয়া রয়েছে। বইটা খুলুন, পাতা উল্টান, পড়ুন লেখক পরিচিতি। কেউ আটকাতে পারবে না আপনাকে ইন্টারভিউ করে, আপনি পারবেন। এডওয়ার্ড লিয়ার তার এই লিমেরিকে মজার ছড়া লিমেরিক তিনি রেখেছেন এক বুড়োর দাড়িতে পাখিরা বাসা বেঁধে আছে। হাস্যরসাত্মক। কল্পনায় যদি শিশুরা ভাবে এটা, বিষয়টা কেমন হবে? লম্বা একটা দাড়ি, তার মধ্যে পাখি বাসা। ক্লাসরুম তো হাসিতে ফেটে পড়বে যখন পড়ানো হবে। পড়ানো হচ্ছে কেন? সম্পূর্ণ মজা এবং আনন্দের জন্য, একঘেয়েমিতা দূর করার জন্য। তাদের নিরলস, তাদের একদম পড়াশোনার যে ব্যাপারগুলো গভীরভাবে একঘেয়েমি হয়ে যায় সেগুলোর থেকে মুক্তি দেওয়ার জন্য, তাদের প্রাঞ্চল হাসি বের করার জন্য, প্রাণোচ্ছলতা দেখানোর জন্য, সম্পূর্ণরূপে মজা এবং আনন্দের জন্য। সাহিত্যের রসাস্বাদন এবং ছড়ার গঠনশৈলী বোঝানোর জন্য। শিখন ফলাফল: শিক্ষার্থীরা মজার ছড়া পড়তে এবং নিজেরা বানাতে উৎসাহিত হবে। দেওয়াল পত্রিকা, চতুর্থ শ্রেণীর পাতাবাহার বা পঞ্চম শ্রেণীর পাতাবাহার দেওয়াল পত্রিকা তৈরিতে শিশুদেরকে উদ্বুদ্ধ করছে। সেই দেওয়াল পত্রিকাকে শুধু ছবিই থাকে? নিশ্চয়ই না, লেখাও থাকে তাদের। সেই লেখা লিখতে, ছড়া বানাতে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তবেই তো তারা ভবিষ্যতের সাহিত্যিক হবে। ঝড়, মৈত্রী দেবী কবিতা। এক শিশু তার মাকে ঝড়ের বর্ণনা দিচ্ছে। কল্পনার সাথে মিশিয়ে। হঠাৎ আকাশ কালো করে, এলোমেলো বাতাস, বকুলতলায় অন্ধকার, কালির দোয়াত উল্টে যাওয়ার মতো কালো মেঘের উপমা। কালির দোয়াত, এইটা আপনাকে বোঝাতে হবে শিশুদের কাছে। কালির দোয়াত জিনিসটা কি? বর্তমান যুগের শিশুরা কালির দোয়াত হয়তো দেখেইনি, কিন্তু মৈত্রী দেবী যখন লিখেছিলেন সেই সময়ের সমাজ ব্যবস্থা, সেই সময়ের বিষয়বস্তু ছিল এই ধরনের। বল পেন ছিল না, কালির দোয়াত ছিল, ফাউন্টেন পেন ছিল। সেই বিষয়ের ধারণা দেওয়া, অতীতের সাথে বর্তমানের একটা তুলনা করা, উন্নতি সাধন, এই বিষয়টাকে বোঝানো। কেন পড়ানো হবে? প্রাকৃতিক দুর্যোগকে শিশুদের চোখে কিভাবে দেখা হয় এবং ভয় না পেয়ে তার সৌন্দর্য উপভোগ করা হয় কিভাবে, সেটা শিখবে শিশুরা। পেডাগজিক্যাল গুরুত্ব: প্রকৃতি পর্যবেক্ষণ, উপমা ব্যবহার। প্রকৃতি পর্যবেক্ষণ অর্থাৎ ঝড়, মেঘ, বিদ্যুতের মতো প্রাকৃতিক ঘটনাগুলো তারা দেখছে, বুঝছে। আর উপমা, কালির দোয়াত উল্টে দেওয়ার মতো যে উপমা দেওয়া হয়েছে, অর্থাৎ কালির দোয়াত উল্টে গেলে যেমন কালো হয়ে যায় জায়গাটা, মেঘটাও ঠিক সেই রকম কালো। পরের পাঠ, মধু আনতে বাঘের মুখে। শিবশঙ্কর মিত্র। বিষয়বস্তু: সুন্দরবনের 3 জন মানুষ, ধনাই, আরজান ও কফিল মধু সংগ্রহ করতে যায় এবং সেখানে ধনাই কিভাবে বাঘের আক্রমণের মুখে পড়ে এবং বুদ্ধিমত্তার সাহায্যে সেখান থেকে বেঁচে ফিরে আসে, তার রোমাঞ্চকর বর্ণনা। কেন পড়ানো হচ্ছে? না সুন্দরবনের ভৌগোলিক পরিবেশ, জীবিকার ঝুঁকি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। মধু আহরণ করা কতটা কষ্টের, কতটা বিপদের, কতটা ঝুঁকির, সেই বিষয়গুলোকে বোঝানো হচ্ছে। এবং আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, তার অবস্থান কোথায়, সেই বিষয়টাকে এখানে জানাতে হবে। পেডাগজিক্যাল গুরুত্ব: ভৌগোলিক পরিবেশ, জীবনশৈলী এবং সাহসিকতা। ভৌগোলিক পরিবেশের মধ্যে ম্যানগ্রোভ অরণ্য, শ্বাসমূল, সুন্দরবনের বাস্তুতন্ত্র, আর থাকছে
জীবনশৈলীর মধ্যে মানুষের জীবিকা কত কঠিন এবং ঝুঁকিপূর্ণ হতে পারে তার উদাহরণ। আর সাহসিকতা, বিপদের মোকাবিলায় সাহস এবং উপস্থিত বুদ্ধির গুরুত্ব কতটা সেটা বোঝা। মায়াতরু, অশোক বিজয় রাহা, কল্পনার জগতে একটা গাছ কিভাবে কল্পনার শিশুর কল্পনার সন্ধ্যাবেলা একটা গাছ কিভাবে ভাল্লুকের মতো হয়ে গেল সেটা দেখানো হয়েছে। একটি গাছ সন্ধ্যাবেলা ভূতের মতো নাচে, আবার চাঁদ উঠলে ভাল্লুকের মতো লাগে তাকে দেখতে। বৃষ্টিতে কাঁপলে মনে হয় জ্বর এসেছে, সকালবেলায় আবার সব মিলিয়ে গিয়ে কেবল আলোর ঝালরটা পড়ে থাকে। এই যে শিশুর কল্পনায় একটা গাছের বিভিন্ন রূপ, কখনো সূর্য উঠলে একরকম, কখনো চাঁদের আলোয় একরকম, এই কল্পনার জগৎ তাকে চিন্তা ভাবনা করতে সাহায্য করছে। তার ব্রেন স্টর্মিং অর্থাৎ তার মস্তিষ্কের বিকাশ হচ্ছে এখানে। চিন্তা ভাবনার বিকাশ মানেই শিশুটার মস্তিষ্কের বিকাশ, মানসিক বিভিন্ন বিষয়গুলোকে সে ভাবনা চিন্তা করতে শিখে। কেন পড়ানো হবে? প্রকৃতিকে বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখার যে কল্পনা, সেই শক্তি তৈরি হবে। পেডাগজিক্যাল গুরুত্ব একই, কল্পনা এবং সৃজনশীলতা আর ভয় দূর করা। অর্থাৎ রাতের বেলা, সন্ধ্যাবেলা ভূত, পরে ভাল্লুক, দিনের বেলা আলো। এই যে যেটাই ছিল ভূত, যেটাই ছিল ভাল্লুক, সেটাই দিনের বেলায়। প্রচেষ্টা কিন্তু রয়েছে। যেমন তৃতীয় শ্রেণীতে ছিল উড়ুক্কু ভূত, সেই ভূতের গল্প, যেখানে খবরের কাগজে একটা আঁকা ছবি ভূতের আকার নিয়ে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল। বৃষ্টির জল পড়তেই সেখান থেকে কালি ধুয়ে গিয়ে দেখা গেল খবরের কাগজ। এই যে ভয়, কুসংস্কার ভাঙার যে প্রয়াস, আপনাকে সেখানে পৌঁছাতে হবে। কুসংস্কার আপনি ভাঙতে পারেন শিশুদের মাধ্যমে, পুরো সমাজের বিকাশ আপনি ঘটাতে পারেন শিশুদের মাধ্যমে। সেই বিষয়টা, সেই জায়গাটা আপনাকে তৈরি করতে হবে, নিজের মধ্যে সেটাকে আপনার বুঝতে হবে। ফণিমনসা ও বনের পরী, বীরু চট্টোপাধ্যায়ের নাটক। ফণিমনসা গাছ তার কাঁটা ভরা পাতা নিয়ে দুঃখী ছিল। বনের পরী তাকে প্রথমে সোনার পাতা, পরে কাঁচের পাতা, শেষে পালং শাকের মতো পাতা দেয়। কিন্তু ডাকাত, ঝড় এবং ছাগল এদের কারণে সে সব হারিয়ে ফণিমনসা বোঝে তার নিজের কাঁটা ভরা পাতার জন্যই সে সেরা। আত্মবিশ্বাস এবং নিজের যা কিছু রয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার যে শিক্ষা, সেটা শিশুরা এখান থেকে পাবে। সোনার পাতা খুব দামি, বনের পরী তাকে বর দিল বা আশীর্বাদ করলো, তোমার সোনার পাতা হয়ে যাবে। সোনার পাতা ডাকাতে নিল চুরি করে, কাঁদতে শুরু করলো। তারপর তাকে কাঁচের মতো চকচকে পাতা দিল, স্বচ্ছ ফস্টিকের মতো পাতা তাকে দেওয়া হলো। ঝড়ে গেল সব ভেঙে। তখন বলল, তাহলে কাঁটা ভরা পাতা বাদ দাও পরী, তুমি সোনার পাতাও বাদ দাও, তুমি আমায় বরং সবুজ নরম পাতা তৈরি করে দাও। পালং শাক উপমা দেবেন আপনি, পালং শাকের পাতাগুলো কেমন হয় সেই জায়গাটা আপনি বোঝাবেন এখানে, মূর্ত উদাহরণ আপনি দেবেন। পালং শাকের পাতা যেমন নরম, সবুজ এবং বড় বড় হয়, খুব ভালো লাগে দেখতে, সেই সাথে পালং শাকের উপকারিতা আপনি বোঝাবেন। সমন্বয় সাধন ঘটাবেন, শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি, তৃতীয় শ্রেণীতে রয়েছে পরিবেশে, আমাদের পরিবেশে পালং শাকের উপকারিতা কি, এই তো জায়গা, এখানেই তো আপনি শিশুদের মধ্যে শিক্ষার বিকাশ ঘটাবেন। পালং শাকের প্রসঙ্গ পেয়েছেন, আপনি এগুলো বললেন, সমন্বয় সাধন হলো। শিশুদের মধ্যে শিক্ষার বিকাশ ঘটাবেন শিক্ষক হওয়ার পর। আপাতত আপনি ডেমনস্ট্রেশন এগুলোকে ব্যবহার করুন, আপনার স্ট্র্যাটেজি সেরকম হোক। তাই সন্তুষ্ট থাকার যে শিক্ষা এখানে দেওয়া হচ্ছে, নিজের যা কিছু রয়েছে তাই নিয়ে আত্মসম্মান, অর্থাৎ নিজেকে ভালোবাসা এবং নিজের প্রাকৃতিক বৈশিষ্ট্যকে গ্রহণ করা। অভিযোজন, মরুভূমিতে বা রুক্ষ পরিবেশে ফণিমনসার কাঁটা তাকে যে রক্ষা করে অন্যান্য পশুদের থেকে, অন্যান্য প্রাণীদের থেকে, তার বিষয়ে গুরুত্ব বোঝানো। এবং শ্রেণীকক্ষে একটা নাটকীয় ভাব, অর্থাৎ এই পাঠটিকে একটি নাট্যাভিনয়ের মাধ্যম দিয়েও আপনি শেখাতে পারেন, অর্থাৎ কৃতকলার উপস্থিতি আপনি এখানে নিয়ে আসতে পারেন। বৃষ্টি পড়ে টাপুর টুকুর, সুন্দর ছন্দের একটা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের। বর্ষার বর্ণনা সুন্দরভাবে রয়েছে, বৃষ্টির দিনে মায়ের মুখে শোনা গল্পের, ছেলেবেলার স্মৃতির মেলবন্ধন রয়েছে এখানে।
শিব ঠাকুরের বিয়ের সঙ্গে মেঘের খেলার সম্পর্কের বর্ণনা দেওয়া রয়েছে এবং আবহমান বাংলার বৃষ্টির চিরায়ত রূপ এখানে দেওয়া হয়েছে। বৃষ্টি পড়ে টাকুর টুপুর, তিন কন্যের দান, শিব ঠাকুরের বিয়ে হবে, এইভাবে যে কবিতাটা আছে, মজার সাথে বৃষ্টির আনন্দ এবং সেই সাথে ভাষাগত বা শব্দের যে বিকাশ এখানে ঘটছে, টাপুর টুপুর, বৃষ্টির আওয়াজ, এই সমস্ত ব্যাপারটা ভীষণ মজার লাগে শিশুদের কাছে। কেন পড়ানো হচ্ছে না? বাংলা ঋতু বৈচিত্র্য, লোকছড়ার ছন্দের সঙ্গে পরিচয় ঘটাতে, স্মৃতিচারণ, বৃষ্টির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি এবং অনুভূতির প্রকাশ এখানে ঘটবে। ছন্দ ও সুর, কবিতার ছন্দ, রাইম, শিশুদের প্রতি শ্রুতি ভাষা এবং দক্ষতা, ভাষা অর্জনের দক্ষতা বৃদ্ধি করবে। বোকা কুমিরের গল্প, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর। ছবিটা দেখুন, শিশুদের বইতেই ছবিটা দেওয়া আছে। হয়তো অস্পষ্ট, না ভাই, আমি আর তোমার সঙ্গে চাষ করতে যাব না, কুমিরের বক্তব্য। উপলব্ধির পর বোকা কুমির শিয়ালের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে আলু, পরে ধান, শেষে আখের চাষ করতে যায়। আর কুমির প্রতিবার যায় ঠুকে। কখনো সে সব ফসলের আগা নেয়, কখনো গোড়া নেয়, নিজে বোকা বনে যায়। বোকা বলার কারণটা কি? বিষয়ের ওপর জ্ঞান না থাকা। যখন ধান চাষ হয়েছে তখন সে ধানের গোড়া নিয়েছে। তার এই যে জ্ঞান, ধানের ফলন থাকে ধান গাছের ডগাতে, যদি এটা তার জামা থাকতো তাহলে কি সে ঠকতো? ঠকতো। প্রথমবার ঠকলো, দ্বিতীয়বার যখন আখ চাষ করতে যাচ্ছে তখন নিল আখের ডগা। কেন না? আগে ঠকেছে গোড়া নিয়ে, এবার সে নেবে ডগা। এই যে ধারণা, একই জিনিসের সঙ্গে বা তার আগা গোড়া, এই বিষয়গুলোকে নিয়ে তার যে ধন্ধ, এগুলো শিশুদের মধ্যে বুদ্ধির বিকাশে সাহায্য করবে। সেই সাথে তাদের মধ্যে হাস্যরসের উদ্রেক করবে, যেগুলো তাদের পঠন পাঠনটাকে আরো সহজ সরল করবে। কোন ফসলের কোন অংশ খাওয়ার যোগ্য তা বোঝার চেষ্টা, মজার ছলে তারা শিখে যাবে। আপনি চাষবাস সম্বন্ধে তাদের শেখাতে পারবেন, ফসল সম্বন্ধে তাদের শেখাতে পারবেন। এগুলি আপনার লেসন প্ল্যানে, ডেমোনস্ট্রেশনের মধ্যে ইনক্লুড করুন। তাহলেই দেখবেন আপনার ডেমোনস্ট্রেশন কতটা ভালো হয়, আপনি নিজেই বুঝতে পারবেন বিষয়টা। হাস্যরস নীতিশিক্ষা, অন্যের ক্ষতি করতে গেলে বা না বুঝে লোভ করলে যে নিজেই বোকা হতে হয় বা ঠকতে হয়, সেই শিক্ষা এখান থেকে পাওয়া যায়। পরের চ্যাপ্টার, চল চল চল, কাজী নজরুল ইসলামের একটি গান, দেশাত্মবোধক একটি গান, যা তারুণ্যের উদ্দীপনাকে জাগিয়ে তোলে। সাধারণত এটি আগস্ট মাসে পড়ানো হয়। আমরা পাঠ্যসূচির যে সময়ানুবর্তিতা দেখেছিলাম, সেখানে আগস্ট মাসের দিকে, অর্থাৎ বর্ষার সময়ে আগস্ট মাসে এরকম সময় পড়ানো হচ্ছে। আর আগস্ট মাস মানেই আমরা জানি আমাদের স্বাধীনতা দিবসের একটা সাজো সাজো রব থাকে। সমস্ত বিদ্যালয়, সমস্ত জায়গাতেই স্বাধীনতা দিবসের আনন্দ উদ্দীপনায় আমরা মেতে উঠি। সেই সময়ে এই ধরনের দেশাত্মবোধক একটি গান শিশুদের দেশপ্রেম জাগিয়ে তোলে। সেই বিষয়টা উপলব্ধি করতে পারলে পড়ানোর জন্য, ডেমনস্ট্রেট করার জন্য সুন্দর একটি টপিক হতে পারে এটি। পেডাগজিক্যাল গুরুত্ব কি? না জাতীয়তাবোধ, সঙ্গীত ও ছন্দ এবং কবিতার ছন্দ এগুলোকে বুঝতে পারছে, আর ফলাফল শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান গাইতে শিখবে এবং নজরুল ইসলামের বিদ্রোহী সত্তা সম্পর্কে তারা জানবে। সুতরাং আপনার পছন্দ করা টপিক আপনার পারিপার্শ্বিক পরিবেশের সাথে যদি ম্যাচ করে, ডেমনস্ট্রেশন সেই রকমই হবে। ছোট্ট একটু টিপস দিই, যারা বর্ধমানের, যারা বর্ধমান থেকে আমার ভিডিও দেখছেন, যারা বর্ধমান জেলার চাকরি প্রার্থী, তারা যদি এই টপিকের উপরে ডেমো দেওয়ার চেষ্টা করেন, সেখানে আপনার অনেকগুলি বিষয় কিন্তু একসাথে জড়িয়ে যাবে। প্রথমত, কাজী নজরুল ইসলাম, বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্ম। দ্বিতীয়ত, পঞ্চম শ্রেণীর একটি পাঠ চল চল চল, দেশাত্মবোধের চিন্তাভাবনা আপনি ফুটিয়ে তুলতে পারবেন এই পাঠের মাধ্যম দিয়ে। ফিরে আসি টপিকে। পরের টপিক মাস্টারদা, আরও একটি দেশাত্মবোধক পাঠ অশোক কুমার মুখোপাধ্যায়ের। মাস্টারদা সূর্য সেন, তার সম্বন্ধে বলা হয়েছে।
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং বীর বিপ্লবীদের আত্মত্যাগ সম্পর্কে শিশুরা জানতে শিখে। মাস্টারদা শিক্ষক ছিলেন একজন, আপনিও একজন শিক্ষক হতে চলেছেন। ভাবুন, সংক্ষিপ্ত বিষয়বস্তু কি? চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠন এবং মাস্টারদা সূর্য সেনের বীরত্বের কাহিনী। কিভাবে একজন সাধারণ চেহারার স্কুল শিক্ষক, অঙ্কের মাস্টারমশাই ছিলেন, ছাত্রদের দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত করে শক্তিশালী ইংরেজ বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন তার বর্ণনা। ছাত্রদের দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত করে, অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন দেশপ্রেমী হতে, দেশদ্রোহী ইংরেজদের সমূলে নিপাত করার শিক্ষা তিনি দিয়েছিলেন। একজন শিক্ষক মহাশয় পারেন সমাজের একটা অংশকে, একটা অংশ বলা ভুল, সম্পূর্ণ অংশকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে। আপনি একজন শিক্ষক হতে চলেছেন, আপনি চাইলে আপনার ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা, অবশ্যই সেগুলো ইতিবাচক চিন্তাভাবনা, ফুটিয়ে তাদেরকে সুনাগরিক তৈরি করতে পারবেন। সুতরাং আপনার চিন্তাভাবনা, আপনার উদ্দেশ্য স্পষ্ট হলে তখনই কিন্তু এটা সম্ভব। পাঠে ফিরছি। পেডাগজিক্যাল গুরুত্ব, ইতিহাস চেতনা, মূল্যবোধ। ইতিহাস চেতনা অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায় চট্টগ্রাম বিদ্রোহ বা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সম্পর্কে জানতে পারবে। মূল্যবোধ কি? নেতৃত্বদান, সাহসিকতা পরিচয় দেখানো এবং দেশের জন্য আত্মত্যাগের শিক্ষা। এই বিষয়গুলি মূল্যবোধের মাধ্যমে ফুটে ওঠে। ফলাফল, শিশুরা কি শিখবে এখান থেকে? শিক্ষার্থীরা সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন সম্বন্ধে জানবেন, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং অন্যান্য বিপ্লবীদের সম্পর্কেও জানতে শিখবে এবং শ্রদ্ধাশীল হবে। অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তারা জানতে শিখবে, এখান থেকে তারা জানতে পারবে। আপনার সেই দায়িত্ব তাদেরকে সেই জায়গাটা শেখানো। পরে একটি গান, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ গেল বলিদান। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, স্বাধীনতা দিবসের প্রাসঙ্গিকতা বোঝাতে এইগুলি গুরুত্বপূর্ণ পাঠ। সংক্ষিপ্ত বিষয়বস্তু খুব সংক্ষেপে, দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়েছে এই গানের মাধ্যম দিয়ে। যারা স্বর্গগত হয়েছেন তারা জানেন জন্মভূমি স্বর্গের চেয়েও কত প্রিয়, তাই তারা সমস্ত কিছু ত্যাগ করে দেশের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছেন। পেডাগজিক্যাল গুরুত্ব, আবেগ, শ্রদ্ধাবোধ জাগানো, গানের মাধ্যমে ইতিহাসের কঠিন সত্যকে হৃদয়ে ধারণ করা। আর ফলাফল, শিক্ষার্থীরা শহীদ দিবসে বা স্বাধীনতা দিবসে এই গানটি গাইতে পারবে এবং দেশাত্মবোধ, দেশপ্রেম তাদের মধ্যে জেগে উঠবে। মিষ্টি, দেবেন্দ্র মিত্রের একটি কবিতা। কেন পড়ানো হচ্ছে? না, জীবনের কঠিন পথ বা সংগ্রামকে ইতিবাচকভাবে দেখার দৃষ্টিভঙ্গি তৈরি করার জন্য পড়ানো হচ্ছে। কবি বলছেন আকাশে ঝড় ওঠে না, আকাশে ঝড় ওঠে না বা যে পথে হোঁচট খেতে হয় না তা ভালো লাগে না। যে আকাশে ঝড় ওঠে না, যে পথে হোঁচট খেতে হয় না তা ভালো লাগে না। আখের মতো চিবিয়ে খেতে হয় বলেই জীবন বা সাফল্য এত মিষ্টি। এই লাইনটা আমরা যারা প্রাথমিক শিক্ষকতার জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের কাছে ভীষণভাবে উপযুক্ত একটা লাইন। খুব সহজে, অর্থাৎ শর্টকাট প্রসেসে সাফল্য পাওয়া কিন্তু সহজ না। শর্টকাট প্রসেসে সাফল্য সেভাবে পাওয়া যায়। আপনি যদি নিজেকে তৈরি না করেন শিক্ষক হিসাবে, আপনি যদি নিজের চিন্তনে মননে শিক্ষকতার বিষয়টাকে উপলব্ধি করতে না পারেন, শিক্ষক হওয়া কিন্তু খুব কষ্ট। আপনি নিজেকে ভাবুন, আমি শিক্ষক, আমার আচরণ হবে শিক্ষকের মতো, কথাবার্তা সমস্ত কিছু হবে শিক্ষকের। নিজের মধ্যে শিক্ষক সত্তাকে জাগিয়ে তোলার চেষ্টা করুন। লাইনটা কিন্তু এখানে এজন্যই গুরুত্বপূর্ণ। আখের মতো চিবিয়ে খেতে হয় বলেই জীবন বা সাফল্য এত মিষ্টি হয়। কৃচ্ছ সাধন বা কষ্টের পরই
প্রকৃত আনন্দ পাওয়া যায়। এই যে আপনারা এখন কষ্ট করছেন, পড়াশোনা করছেন, শিশুদের সমস্ত বইগুলোকে পড়ছেন, নিজের পড়াশোনার সেই জায়গাটা তৈরি করছেন। এই কষ্টের পরে যখন সাফল্যটা আসবে, এটা আপনার কিচ্ছু সাধন চলছে। যে সাফল্য আসবে সেটার আনন্দ হবে সম্পূর্ণ অন্যরকম। পেডাগজিক্যাল গুরুত্ব, জীবন দর্শন, রূপক, আঁক, রাস্তা এগুলি রূপক অর্থে ব্যবহৃত হচ্ছে। কিরকম? জীবনের গভীর দর্শন সহজভাবে বোঝানোর জন্য। প্রস্তুতি, আখ খাওয়া বা চিবিয়ে, চিবিয়ে আখ খাওয়া সফলতার জন্য প্রস্তুতি নেওয়ার পর্যায়। রাস্তায় যদি হোঁচট খেতে না হয়, অর্থাৎ ব্যর্থ যদি না হয়েছেন, তাহলে আপনি সফলতার আনন্দ পাবেন না। অনেক দিন অপেক্ষা করছেন। ব্যর্থতাই তো একটা। জীবনে সফলতা আসছে না, বহুদিন অপেক্ষা করছেন। কোথায় ২০২২ আর কোথায় ২০২৫? এরপর যে সফলতা আসবে, অর্থাৎ সেই সফলতা অর্জন করার জন্য আপনাকে যা করা উচিত এখন, সেটা করতে হবে। পরের পাঠ তাল নবমী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী গ্রামীণ বাংলার সমাজচিত্র, দারিদ্র্য, শিশু মনস্তত্ত্ব বোঝাতে ভাদ্র মাসে, অর্থাৎ তাল পাকার সময়, ভাদ্র মাস, আগস্ট, জুলাই এইরকম সময় পড়ানো হচ্ছে। সেপ্টেম্বর মাসও হতে পারে। যাই হোক, ভাদ্র মাসের বর্ষার দরিদ্র যে গোপাল এবং নেপালের যে কাহিনী, তাল নিয়ে তাদের ব্রত উপলক্ষে নেমন্তন্ন পাওয়ার আশা, সেই আশায় সে তাল কুড়িয়ে পিসিমাকে দিয়ে আসে, কিন্তু শেষ পর্যন্ত তাদের নেমন্তন্ন হয় না। এক বুক অভিমান নিয়ে, কষ্ট নিয়ে গোপাল নেপাল দূর থেকে দেখে গ্রামের সবাই সেই পিসিমাদের বাড়ি যাচ্ছে তাল নবমীতে নেমন্তন্ন খেতে। সামাজিক বৈষম্য ফুটিয়ে উঠেছে। ধনী দারিদ্র্যের যে বৈষম্য, ভেদাভেদ সম্পর্কে সংবেদনশীলতা তৈরি হয়েছে। আপনার উদ্দেশ্য এই জায়গাটাকে মুছে দেওয়ার চেষ্টা করা, শিশুদেরকে পড়ানোর সময়। ঋতু এবং সংস্কৃতি সম্বন্ধে বোঝানো, তাল পাকার সময়, তারপর ঋতুভিত্তিক ফলের বিষয়ে তাদেরকে ধারণা দেওয়া। ফলাফল, অন্যের কষ্টের প্রতি সহানুভূতিশীল হতে শেখা এবং গ্রামীণ জীবনযাত্রা সম্পর্কে তারা জানতে পারে। শরৎ তোমার, রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎকাল সম্বন্ধে একটি কবিতা। শরৎকালের প্রকৃতি, রূপ ও সৌন্দর্যের সঙ্গে পরিচয় ঘটাতে এটি পড়ানো হবে। শরৎকালের শিউলি বন, শিশির ভেজা সকাল এবং অরুণ আলোর অঞ্জলি সব মিলিয়ে প্রকৃতির এক অপরূপ বর্ণনা, যা এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। প্রকৃতি যেন উৎসবের সারিয়ে সেজে উঠেছে। শরৎ মানেই কাশফুল, শরৎ মানেই আগমনী, শরৎ মানেই আনন্দ উৎসব। এই যে ব্যাপার, পুজোর সময়ে, পুজোর আগে পাঠগুলি দিয়ে তাদেরকে উৎসব সম্বন্ধে, শরৎকালের আনন্দ সম্বন্ধে জানিয়ে দেওয়া। পেডাগজিক্যাল গুরুত্ব, ঋতুচক্র, প্রাকৃতিক নান্দনিকতা উপভোগ করার ক্ষমতা বৃদ্ধি। ফলাফল, শরৎকালের বৈশিষ্ট্য, শিউলি ফুল, শিশির, নীল আকাশ, এইসব তারা চিনতে শিখে। একলা, শঙ্খ ঘোষ। একাকিত্বকে নেতিবাচক না ভেবে কল্পনার মাধ্যমে তাকে উপভোগ করতে শেখানো এই পাঠের উদ্দেশ্য। কবি যখন একলা থাকেন, তখন তিনি আসলে একলা নন। তার সঙ্গে থাকে গাছপালা, কাঠবেড়ালি এবং প্রকৃতির নানা উপাদান। এই একলা থাকার মুহূর্তেই তার মনের কোণে নতুন সৃষ্টি, নতুন ভাবনার জন্ম হয়। সৃজনশীলতা, আত্ম উপলব্ধি, এগুলি হচ্ছে এই পাঠে পেডাগজিক্যাল গুরুত্ব। ফলাফল হচ্ছে শিখন ফলাফল যা, তা হলো শিক্ষার্থীরা একাকিত্বের ভয় কাটিয়ে কল্পনাপ্রবণ হতে শিখবে। আকাশের দুই বন্ধু, শৈলেন ঘোষ। বন্ধুত্ব এবং মুক্ত জীবনের আনন্দ বোঝাতে এটি পুজোর ছুটির সময় বা পরে পড়ানো হয়, অর্থাৎ ঘুড়ি ওড়ানোর মরশুম। কোথাও কোথাও আবার, হ্যাঁ, এই বিষয়টাও আলোচনা করতে পারেন। ঘুড়ি ওড়ানোর মরশুম দুই সময় হয়। একটা, কখনো কোথাও দেখা যায় পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর মরশুম থাকে। আবার বেশিরভাগ জায়গাতেই দেখা হয় বিশ্বকর্মা পুজোর সময় বা বিশ্বকর্মা পুজোর দিনে ঘুড়ি ওড়ানোর মরশুম। এই যে দুটো পার্থক্য, অঞ্চল ভেদে আমাদের পরিবেশের সঙ্গে সংস্কৃতির যে পার্থক্য, সেটাও বোঝানো দরকার, সেটাও বলে দেওয়া দরকার।
তাহলে পার্থক্যের সাথে শিশুরা বুঝতে শিখবে কোথায় কেমন ধরনের জীবনযাত্রা, জীবনশৈলী গড়ে উঠেছে। পেডাগজিক্যাল গুরুত্ব, রূপকধর্মী শিক্ষা, খেলা ও উৎসব সম্পর্কে তাদের ধারণা। সত্যিকারের বন্ধুত্বের অর্থ এবং পরাধীনতার চেয়ে স্বাধীনতার গুরুত্ব তারা এখানে বুঝতেছে। এই দুটি ঘুড়ির মাধ্যমে, একটা চাঁদিয়াল আর একটা পেট কাটা। এই যে ঘুড়ির নাম চাঁদিয়াল, অর্থাৎ যে ঘুড়িতে এই চাঁদের মতো চিহ্ন, আর পেট কাটা যে ঘুড়ির এই ধরনের চিহ্ন, চাঁদ নেই অথচ লাইনটা রয়েছে। এই বিষয়গুলো বুঝতেছে। বোম্বাগড়ের রাজা সুকুমার রায়। সুকুমার রায় মানেই আমরা মজার জিনিস পাই, খুব খুব কল্পনার বিষয়। বোম্বাগড়ের রাজা সম্পূর্ণ অনাবিল আনন্দ এবং হিউমার ব্যাপারটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কল্পনার সারাত তারা পাবে অদ্ভুত রকম ভাবে। বোম্বাগড়ের রাজা সেখানকার অদ্ভুত সব নিয়ম কানুন, সেখানে ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা থাকে, আর রানীর মাথায় বালিশ বানা থাকে, আর সর্দি হলে লোকের ডিগবাজি খায়। এক আজব দেশের আজব সব কাণ্ড কারখানা, সাধারণ জীবনের সঙ্গে যা সম্পূর্ণ উল্টো মিল, কোনো রকম মিল নেই। এই জায়গাগুলো কিন্তু শিশুদের কাছে আনন্দদায়ক পরিস্থিতি তৈরি করবে। রসবোধ অর্থাৎ সেন্স অফ হিউমার তৈরি হবে। আর ননসেন্স ছড়া সুকুমার রায়ের যে অনন্য সৃষ্টি এবং তার যে শৈলীর সঙ্গে পরিচয় ঘটবে। আপনি এখানে আবোল তাবোল, হযবরল এইসবের উপমা আনতেই পারেন, আনবেন, কারণ এগুলো একই ধরনের পাঠ। সুকুমার রায়ের কবিতা হাঁস জারুর প্রসঙ্গ নিয়ে আসুন, হাঁস সজারু মিলেমিশে নতুন প্রাণী, হাঁস জারু, এইসব ব্যাপারগুলো শিশুদেরকে আনন্দ দেবে। আপনার উদ্দেশ্য গল্প বুড়ো হয়ে শুরু করেছিলেন, গল্প বুড়ো হয়েই শেষ করুন। আপনার গল্পের ঝাঁপিতে গল্পের যেন কমতি না ঘটে। খেয়াল রাখুন শিশুদেরকে এইভাবেই শিক্ষা দেওয়া। এরপর বই পড়া কায়দা, বই পড়তে উৎসাহ দেওয়া। আপনি এতক্ষণ বা সারা বছর ধরে যা পড়িয়েছেন, গল্প, কবিতা, গান, এইসব বিষয় তারা আরো জানতে পারে আরো অন্যান্য বই পড়লে। আমাদের স্কুলের লাইব্রেরি ব্যবহার করতে শিখুক তারা। লাইব্রেরি ব্যবহার করলে তারা আরো জানতে পারবে নতুন নতুন বইয়ের কথা। এই পাঠের উপরে ডেমনস্ট্রেট যদি করতে চান, সম্পূর্ণভাবে আপনি যে কোনো একটি পাঠকে এর সাথে সমন্বয় সাধন করতে পারেন। আবার যে কোনো পাঠ পড়ানোর সময় বই পড়ার কায়দা কানুনকেও আপনি সমন্বয় সাধনের সাথে যুক্ত করতে পারেন। বই পড়ার প্রতি আগ্রহ তৈরি করতে এবং বইয়ের যত্ন নিতে শেখানোর জন্য পড়ানো হচ্ছে। বই হলো অজানাকে জানার জানালা। বইয়ের প্রকারভেদ, বইয়ের যত্ন নেওয়ার নিয়ম, বই পড়ার বা বইয়ের ডায়েরি তৈরির পদ্ধতি, এই সমস্ত কিছু বিষয় এখানে আলোচনা করা হয়েছে। এতে করে শিশুদের পাঠ্যাভ্যাস তৈরি হবে, দায়িত্ববোধ বাড়বে এবং শিশুরা গ্রন্থাগার ব্যবহার করতে শিখবে। আর একটি বই পড়ার ডায়েরি মেনটেন করতে পারবে, কোন দিন কোন সময় কোন বই পড়বে এই ডায়েরি মেনটেন করতে পারবে। এটা যদি হয় তাহলে আপনার উদ্দেশ্য কি হলো? শিশুদেরকে নিয়ম শৃঙ্খল করা, শৃঙ্খলাবদ্ধ তৈরি করা, শৃঙ্খলাবদ্ধভাবে তাদের পড়াশোনা হবে। তো এই ছিল আজকে পঞ্চম শ্রেণীর পাতাবাহারের আমাদের বিশেষ আলোচনা। এখন পঞ্চম শ্রেণীর পাতাবাহার বই থেকে ইন্টারভিউয়ের জন্য টিপস। পঞ্চম শ্রেণীর এই পাঠ্যপুস্তকগুলিকে শুধুমাত্র সাহিত্য হিসেবে না দেখে বরং মূল্যবোধ, দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা এবং সৃজনশীলতা গড়ে তোলার হাতিয়ার হিসেবে দেখা উচিত। এখানে যেমন মাস্টারদা গল্পের মাধ্যমে ইতিহাস এবং দেশপ্রেমের শিক্ষা দেওয়া হচ্ছে, আবার তালনবমীর মাধ্যমে সামাজিক বৈষম্যের কথাও বলা হচ্ছে, বিমলার অভিমানের মাধ্যমে লিঙ্গ বৈষম্যের কথা বলা হচ্ছে। বই পড়ার কায়দা কানুনের মাধ্যমে আপনি শিশুদের বই পড়তে উদ্বুদ্ধ করছেন। এই সমস্ত বিষয় নিয়ে শিশুরা আজীবন পাঠক হয়ে উঠবে, তার অনুপ্রেরণা পাবে, সমাজের বিভিন্ন বৈষম্য সম্বন্ধে জানবে, চিনবে, বুঝবে এবং সেইগুলোকে দূরীকরণ করার উপায় আপনার থেকেই তারা শিখবে। এই হচ্ছে এই বইটির প্রধান আলোচ্য বিষয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। পঞ্চম শ্রেণীর পাতাবাহার নিয়ে আমরা এলাম, আপনাদের অনেকেরই অনুরোধ ছিল, কমেন্ট করেছিলেন। এই ভিডিওতেও কমেন্ট করুন আপনারা
কোন বিষয়টা সম্বন্ধে জানতে চান, আমরা চেষ্টা করব সেই বিষয় নিয়ে আসার এবং আপনাদের সাফল্যের পথের সাথী হওয়ার। ধন্যবাদ।